আমার ছেলে আমার থুইয়া যদি মরে যায় তাহলে আমি কি করে চলবো? আমি চলে পারবো না। ক্যান্সারে আক্রান্ত স্বামীকে ফেলে সন্তান নিয়ে চলে গেছেন প্রিয়তমা স্ত্রী। তাই অসহায় ছেলের চিকিৎসা চালাতে মানুষের কাছে হাত পাচ্ছেন অর্ধ ভারসাম্যহীন বৃদ্ধ মা। যে মানুষটি একদিন পরিবারের জন্য নিরলস পরিশ্রম করত, আজ সে লড়াই করছে জীবন মৃত্যুর সঙ্গে। আর এই কঠিন সময়ে স্ত্রী সন্তানও তাকে ছেড়ে চলে গেছেন। এ যেন জীবনের এক বড় অসহায়ত্ব। আমার ছেলের বউ চলে গেছে ক্যান্সার বেরামের কথা শুনে, সে ফল নিয়ে চলে গেছে। তারা যায় সারিয়া আবার তারা কাগজ পাঠা দিছে, যার ভাতি আর খামো না, ডিভোর্স করে দিয়ে দিছে। তো আমি আর কি করে দিই? আমি তো মাও তো আর ডিভোর্স দিয়ে পারি না। জাহাঙ্গীরের চিকিৎসার জন্য প্রয়োজন প্রায় 3 লাখ টাকা, কিন্তু অর্থের অভাবে হচ্ছে না পরিপূর্ণ চিকিৎসা। 3 লাখ টাকা লাগতেছে, মানে পুরো 3 লাখ টাকা লাগতেছে। আমি এত টাকা আমার মা বোঝাতে পারতেছে না। আমার ছেলে খুব ভালো আছিল, কাজ কাম করে খেবেল পাইছে, কিন্তু সেই ছেলের এক বেদি মানে ক্যান্সার হয়েছে। ক্যান্সার বাদে বউ ছেলে সবাই আসিল, যখন আর কামাই কাজি করে না খিলে বের পাইল, সে এখন বউ ছল সবাই চলে গেছে। কিন্তু আমি মা আর পাইতেছি না খাওয়াবের। আমি অনেক সাহায্য করতেছি, আমার মাথা থেকে থেকে ভালো হয়, আবার থেকে থেকে আমার মাথা খারাপ হয়ে যায়। সিরাজগঞ্জের তারাস উপজেলার দেশি গ্রামের বাসিন্দা মৃত আয়নাল হকের ছেলে জাহাঙ্গীর মরণব্যাধি লিভার ক্যান্সারে আক্রান্ত হয়ে মানবেতর জীবনযাপন করছেন তিনি। আপনার কাছে আমি আমার জীবন ভিক্ষা চাই। আমি একসময় কৃষিকাজ করে সংসার চালাতেন জাহাঙ্গীর। স্ত্রী সন্তান নিয়ে ভালোই চলছিল তার সংসার, কিন্তু হঠাৎ পেটে তীব্র ব্যথা শুরু হলে চিকিৎসকের শরণাপন্ন হন তিনি। এরপর পরীক্ষা নিরীক্ষায় ধরা পড়ে লিভার ক্যান্সারে আক্রান্ত তিনি। একসময় সংসার ভালো চলতো, আমি কৃষিকাজ করে মানে সংসার খুবই ভালো চলতো। যখন মাথা খারাপ হয় তখন আমি ছেলেকে যাতা করে মুখ করে কই যে মারা যা তুই, এইগুলা কই তারপরে আমার খুব হুঁশ আসে। সেই সময় আমি কই যে আমার ছেলেকে আমি কি করলাম? আমার ছেলে আমার থুইয়া যদি মরে যায় তাহলে আমি কি করে চলবো? আমি চলে পারবো না। সে শুধু ক্যান্সারের সঙ্গে নয়, লড়ছে নিঃসঙ্গতা, অবহেলা আর অসহায়তার সঙ্গে। জীবনে নেমে এসেছে নীরব অন্ধকার। একসময় আমার ক্যান্সার ধরার পরে কিন্তু আমার বউ সবাই চলে গেছে, যাওয়ার পরে মা যতটুকু পারতেছে এতটুকু করতেছে। যার কাঁধে ছিল পরিবারের দায়িত্ব, আজ তার পাশে কেউ নেই। একাকী চোখে জমে থাকা অশ্রু আর অসহায় দীর্ঘশ্বাসই এখন তার নিত্যসঙ্গী। সে বউ তাকে ফালাতে চলে গেছে। এখন তার মা খুব হতদরিদ্র লোক, মানুষের কাছে যা চিনতে খায়। এই মতো অবস্থায় সেই ছেলের এইরকম দুর্দিনে মা ছাড়া তার গতি নেই। যতটুকু সাধ্য অনুপাতে তার জান প্রাণ দিয়ে যতটুকু চেষ্টা করছে, শেষ পর্যায়ে এসে সে আর ব্যর্থ। এদিকে ছেলের চিকিৎসা চালাতে গিয়ে শেষ সম্বল বসত ভিটাও বিক্রি করে দিয়েছেন বৃদ্ধ মা আসিয়া। বর্তমানে মা ও ছেলে সরকারি খাস জমিতে ঝুপড়ি ঘর তুলে বসবাস করছেন। এমত অবস্থায় দেশবাসীর কাছে জীবন বাঁচাতে সাহায্য কামনা করেন জাহাঙ্গীর। এই যে রোগ ধরছে মনে হয় যে 3 বছর হয়ে গেল আর কি, 3 বছর হয়ে গেছে। তার মা আবার কতটুকু করবে? মা আর পারতেছে না, কিন্তু মাও তার পারতেছে না যে এত টাকা দিয়ে গোছাবার পারতেছে না যে আমাকে হাসপাতালে নিয়ে যাবে, কিন্তু সে পারতেছে না পারার কারণে আমি মনে হয় যে এই মৃত্যুর মুখে পড়ে আছি। তাহলে আপনার কাছে অনুরোধ, আপনারা যদি যতটুকু পারেন এতটুকু আপনারা হেল্প করবেন আমাকে, এটি আপনাদের কাছে দেশবাসীকে অনুরোধ। এদিকে প্রতিবেশীরা জানান, জাহাঙ্গীরের অর্ধ ভারসাম্যহীন মা মানুষের কাছে হাত পেতে যা পান তা চিকিৎসার জন্য একেবারে অপ্রতুল। আমার পার্শ্ববর্তী বাড়ি ছল আগে ভালো ছিল, এখন বর্তমান কামাই কাজ করছে, করে সেরা বউ ছল না ভালোই চলছে, খাইছে। পরে যে ছলের রোগ ধরা পড়ার পরই বউ ছল ঘৃণা করিয়া ওই চলে গেছে বাপের দেশে। বউ চলে গেছে, মাও আসা পাগলা মানুষ, মাথার সমস্যা, ছাট ওঠে, এই ভালো এই মন্দ। পরে যে ছল নিয়ে যা চিনতে তুলে আমরা সবাই পাড়া প্রতিবেশী যা চিনতে তুলে এতটুকু পর্যন্ত চিকিৎসাপাতি করছি। আমরা যদি একটু ধর্ম করে তার সহানুভূতি হন, হয়তো এটা স্বাভাবিক আসা সম্ভব। তো দেশবাসীর কাছে আমি একটু অনুরোধ করি যে আপনারা যদি পাশে থাকেন এই রুগীটার, আর যদি কেউ যদি সাহায্য করেন, তাহলে মনে হয় রুগীটা আবার অপারেশন করলে সে ভালো হতে পারে। আল্লাহ যদি হায়াত দেয়, আল্লাহ যদি কালে বাঁচায় রাখে, তা আপনারা দেশবাসীর কাছে আমি একটা সাহায্যের জন্য হাত বাড়াইতেছি, আপনারা দয়া করবেন। প্রতিবেশী ও স্বজনদের দাবি, সরকার ও সমাজের বিত্তবান মানুষগুলো যদি এগিয়ে আসেন তাহলে হয়তো চিকিৎসার মাধ্যমে বেঁচে যেতে পারে ক্যান্সার আক্রান্ত জাহাঙ্গীর। একই সঙ্গে মাথা গোঁজার জন্য একটি ঘরের দাবিও জানান তারা। ডাক্তার বলছে যে এখনো টাকা অনেক টাকা লাগবে,
অনেক টাকার দরকার হলে বাড়ি চিকিৎসা চালান যাবে এবং সুস্থ হওয়া যাবে। আপনাদের কাছে আবেদন থাকলো, আমার ছেলে আগে যেরকম ভালো আছিল ওরকম আপনারা 10 জন নাইগা পাশে থাকে আমার ছেলে বাঁচাইয়া। আপনারও ছেলে পেলে আছে, আপনার ছেলে দরদ ওরকম মনে করেন আমি মা, আমিও দরদ করতেছি ওরকম আমার ছেলে আমার বুকে দেন। অনেক টাকা পয়সা নাইতেছে, আমি টাকা পয়সা গোছাবার পারতেছি না। এটি এমন একটি গ্রাম যেখানে কখনো হয়নি মামলা, এমনকি প্রয়োজন পড়েনি থানা পুলিশেরও। 2 শতাব্দীর বেশি সময় ধরে হিন্দু ও মুসলিম সম্প্রদায়ের মানুষ এখানে বসবাস করছে শান্তিপূর্ণভাবে। তবে মানবিক সম্প্রীতির এই উজ্জ্বল দৃষ্টান্তের গ্রামটি আজও উন্নয়ন থেকে বঞ্চিত। কোনো মারামারি কোনো ডাকাডাকি নাই, আমরা সবাই একসাথে আছি, কোনো পুলিশ টুলিশ আসে নাই, কোনো ঝামেলা নাই, আমাকে এখানে কোনো জ্যাম কোনো হয় নাই। এত সুন্দর একটা ইউনিয়ন যেখানে হিন্দু মুসলমান দুইজনেই আমরা দুটো সম্প্রদায় 200 থেকে 300 বছর অধিক কাল আমরা এখানে একে অপরের সাথে মিলেমিশে বসবাস করতেছি, যেখানে আমাদের আজ পর্যন্ত কোনো দাঙ্গা হাঙ্গামা সৃষ্টি হয়নি। গ্রামটিতে নেই কোনো স্কুল কলেজ, নেই মসজিদ মাদ্রাসা কিংবা স্বাস্থ্য ক্লিনিক। প্রতিদিন শিশুদের পায়ে হেঁটে 3 কিলোমিটার দূরে স্কুলে যেতে হয়। ফসল আনা নেয়ার সময় চরম দুর্ভোগে পড়তে হয় কৃষকদের। আমাদের এই এলাকায় স্কুল অনেক দূরে, মানে অনেক দূরে, এমন দূরে অনেক দূরে, মানে বড় মানুষ যেতে হলে অনেক কষ্ট হয়ে যায়, ছোটরা তো যেতেই চায় না। আর এই বাচ্চাদের মানুষটা তো অনেক কষ্ট হয়ে যায়। বাচ্চারা এই জন্য স্কুল যদি না যায় তাহলে তো একই তো পড়ালেখা করতে চায় না। তারপরে স্কুল যদি অনেক দূরে হয় তাহলে তো পড়ালেখার মানে আর মনোযোগ থাকেই না। তাহলে কিভাবে আমরা করবো, অসম্ভব হয়ে যায় এই বাচ্চাদের মানুষ করার জন্য। আমাকে তো ঘুরাঘুরার অসুখ বিসুখ হইলে কোনোখানে যাইতে পারতাছি না। এক মাদারপুর সেই অত যাইতে লাগে 1 ঘন্টা, আইতে লাগে 1 ঘন্টা, অসুস্থ হয়ে পরে পোলাফান লইয়া যাইতে পারি না, বুড়া মানুষ লইয়া যাইতে পারি না। আমাকে হাসপাতাল হইলে কাছে হইলে আমাকে একটু ভালো হইতো। গাড়ি ঘোড়া চলে না, এই গাড়ি ঘোড়া চললে আমরা একটু যে কোনো সময় চলাচল করতে পারি। স্কুল কলেজে পোলাফানে যাইতে পারতেছে না, পোলাফানে পড়াশোনা করতে পারে না চলাচলতে লিগা। তবে এত সব সীমাবদ্ধতার মাঝেও গ্রামবাসীরা ধরে রেখেছেন সম্প্রীতি ও মানবিক সহাবস্থান। এই গ্রামের উৎসব মানেই সবার উৎসব। যে যার ধর্মীয় আচার পালন করলেও পারস্পরিক শ্রদ্ধা ও সহযোগিতার হাত বাড়িয়ে দেন সবাই। সহস্থাল এলাকায় বসবাস করি, কিন্তু এটার নাম হচ্ছে বালাকান্দি। এখানে আমরা 2টা জাতি বাস করি, হিন্দু মুসলমান সবাই ভাই ভাবে বসবাস করি। আমাদের এখানে মিলেমিশে আমরা থাকি। আমার জানা সত্ত্বে এখানে তেমন একটা কারোর সাথে হিন্দু মুসলমানের সাথে কোনো সংঘর্ষ হয় নাই। এরা আমরা একভাবেই থাকতেছি। গ্রামবাসীদের বিশ্বাস বিবাদ নয়, কথাবার্তাই সমাধানের পথ। হিন্দু ও মুসলিম পরিবারের পারস্পরিক শ্রদ্ধা, সহনশীলতা আর মানবিক ঐক্যই বালাকান্দিকে করেছে ব্যতিক্রম। এই অবস্থায় গ্রামবাসীদের একমাত্র চাওয়া সামান্য উন্নয়ন, যাতে তাদের জীবনযাত্রা হয় আরো সহজ ও নিরাপদ। আমরা সুশিক্ষাও পাইতাছি না, আর আমরা সুচিকিৎসাও পাইতাছি না। আমাকে সরকারের কাছে এরকমই আবেদন, আমাকে জায়গায় রাস্তাঘাট, আমাকে এই একটা হাসপাতাল করে দেয়। আমরা চাই যে সরকারের কাছে এটাই দাবি যে আমরা যেন সুন্দরভাবে একটা রোড হলে যেন আমরা সুন্দরভাবে কলেজে যেতে পারি, এবং একটা স্বাস্থ্য কমপ্লেক্স, আমাদের এই বালাকান্দিতে একটা স্বাস্থ্য কমপ্লেক্স দিলে একটু ভালো হইতো। যেমন আমাদের মা কাকিরা আছে, তাড়াতাড়ি অসুস্থ হয়ে পড়লে তাদের নিতে পারি না। আরএফএল এসডব্লিউআর পাইপি মাপে যা বলে তাই দেয়। আরএফএল এসডব্লিউআর পাইপ এন্ড ফিটিংস। মাদারীপুরের কালকিনি উপজেলার আলীনগর ইউনিয়নের মধ্যবর্তী গ্রাম বালাকান্দি। শহর থেকে প্রায় 20 কিলোমিটার দূরে অবস্থিত এই গ্রামে পৌঁছাতে হলে পার হতে হয় আড়িয়াল খাঁ নদী। নেই কোনো পাকা রাস্তা। বর্ষা মৌসুমে যোগাযোগের একমাত্র ভরসা নৌকা। আমার বয়স 70 বছর। আমাদের এখান দিয়ে যে বাপ মা অন্তত 200 বছর ধরে বসবাস করে। আমরা এখানে বসবাস, হিন্দু মুসলমান যারা আইছি, আমরা এখানে বসবাস করতে পারি। আমার কোনো ঝাই ঝামেলা নাই, আমরা খুব শান্তি আছি। তা আমাকে রাস্তাঘাট নাই, এইটার ব্যবস্থা আমরা চাই। প্রায় 200 বছর ধরে হিন্দু মুসলমান যারা ভাই আছি, আমাদের কোনো গ্যাঞ্জাম নাই, কোনো দ্বন্দ্ব নাইকা। কিন্তু একটাই সমস্যা, আমাদের কোনো রাস্তাঘাট নাইকা। আমাদের আইডিয়ার মাদারপুর যেতে আইডিয়ার খাটা নদী আছে, এখানে কোনো ব্রিজ নাই, কোনো কভার নাই, কিছুই নাই এখানে। এদিকে এলাকাটির সাম্প্রদায়িক সম্প্রীতি ও শান্তিপূর্ণ পরিবেশকে ইতিবাচক হিসেবে দেখছেন জেলার অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ জাহাঙ্গীর আলম। এই গ্রামের মানুষ খুবই শান্তিপ্রিয় এবং হিন্দু এবং মুসলিম পারস্পরিক সৌহার্দ্যপূর্ণ পরিবেশে সম্প্রীতির সাথে বসবাস করছে। তাদের নামে কোনো ধরনের বিশৃঙ্খলা সৃষ্টি করার কোনো নজির নাই, তাদের মামলা মোকদ্দমাও নাই। সুতরাং এইটা আমি একটা অনন্য নজির বলে মনে করি, এবং
যারা আশেপাশে আছে কিংবা মাদারীপুর অথবা সারা দেশের জন্য এটা একটা অনন্য দৃষ্টান্ত হতে পারে। আমি সবাইকে অনুরোধ করব যে এই সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রেখে, পারস্পরিক সৌহার্দ্য বজায় রেখে যদি চলা যায় তাহলে কিন্তু এটা সকলের জন্যই মঙ্গলজনক। বিবাদ নয়, কথাবার্তায় মীমাংসা, এই বিশ্বাসেই টিকে আছে বালাকান্দি। হিন্দু মুসলিম পরিবারের পারস্পরিক শ্রদ্ধা, সহনশীলতা আর মানবিক ঐক্যই প্রমাণ করে উন্নয়ন না হলেও সম্প্রীতি দিয়েই একটি গ্রাম হতে পারে দেশের জন্য অনন্য দৃষ্টান্ত। সবুজ এই ফলটি খেলে হৃদরোগ, ডায়াবেটিস নিয়ন্ত্রণ এবং ক্যান্সার হওয়ার সম্ভাবনাও কমে যাবে। ঠিক সে কারণেই এই ফলটিকে স্বাস্থ্য সচেতন মানুষদের প্রথম পছন্দ বলে জানান ডাক্তাররা। আমরা যদি প্রতিদিন বা মাঝে মাঝে যদি অ্যাভোকাডো খাই তাহলে আমাদের হৃদরোগ যেগুলো হয়, হার্ট অ্যাটাক যেগুলো হয়, সেগুলোর সম্ভাবনা অনেক কমে যাবে। ডায়াবেটিসের সম্ভাবনা অনেক কমে যাবে। এখানে প্রচুর ফাইবার আছে। ফাইবার থাকাতে দেখা যায় যাদের খাদ্যনালীতে সমস্যা আছে, কোষ্ঠকাঠিন্য আছে, বিভিন্ন জাতের ক্যান্সার হওয়ার যাদের সম্ভাবনা বেশি, সেটা অনেক অনেক কমে যাবে। তবে এটি নাকি পৃথিবীর সবচেয়ে দামি ফল। এই ফলটির প্রতি কেজি বিক্রি হয় 1000 টাকায়। পেয়ারার মতো দেখতে সবুজ এই ফলটি বিশ্বের অন্যতম সুপারফুড, যা শুধু স্বাদেই নয় পুষ্টিগুণেও ভরপুর। সে কারণে বিশ্বের সবচেয়ে বড় ফলের বাজার ধরে রেখেছে এই ফলটি, যার নাম অ্যাভোকাডো। পৃথিবীর সবচেয়ে যে দামি ফল এবং সবচেয়ে ফলের যদি বলি যে বড় বাজার কোনটা, সেটা কিন্তু এই অ্যাভোকাডো। এই ফল মূলত দক্ষিণ আমেরিকার আন্দিজ পর্বতমালা এলাকায় আবাদ হলেও বাংলাদেশের আবহাওয়া ও মাটি অ্যাভোকাডো চাষের জন্য বেশ উপযোগী, আর সে কারণেই ফলটি দেশের কৃষিতে নতুন দিগন্ত উন্মোচন করেছে। অ্যাভোকাডো একটা সেন্ট্রাল সাউথ আমেরিকান ফল, যেটা আন্দিজ পর্বতমালার পাশেই হয়। আন্দিজ পর্বতমালা এটাকে আমরা বলি এটা ট্রপিক্যাল ফ্রুট। ট্রপিক্যাল ফ্রুট হলো এর যে পুষ্টিগুণ, এটা আমাদের যে মাটির যে গুণাগুণ এবং আমাদের যে ওয়েদার, এই সেন্ট্রাল আমেরিকা যেটা সেন্ট্রাল সাউথ আমেরিকা, সেখানে ওয়েদার সাথে মিলে যায়। অ্যাভোকাডোকে কেউ কেউ বাটার ফ্রুট বা মাখন ফল নামেও চেনে। পুষ্টিগুণে ভরপুর এই ফলে রয়েছে ভিটামিন সি, ভিটামিন এ, ভিটামিন ই, ভিটামিন কে, পটাশিয়াম, আয়রন, ফাইবার সহ নানা উপকারী উপাদান। এখানে প্রচুর পরিমাণে ভিটামিন এ, ই, কে এগুলো আছে, যেগুলো আমাদের স্বাস্থ্যের বোন, স্কিন, এগুলো স্বাস্থ্যের জন্য দরকার। প্রচুর পরিমাণে পটাশিয়াম থাকে, সেগুলো আমাদের স্ট্রেংথের জন্য, প্রেশার কমে রাখার জন্য দরকার। টাঙ্গাইলের সখীপুর উপজেলার হাতীবান্ধা ইউনিয়নের তালিমঘর এলাকায় নিজের বাগানে পরীক্ষামূলকভাবে অ্যাভোকাডোর আবাদ শুরু করেছেন ডাক্তার এম এস সামাদ। প্রায় শতাধিক গাছ লাগিয়েছেন তিনি। গত বছর থেকে ফলও আসা শুরু করেছে। সেরা ফল। একটা সন্দেহ ছিল যে আমাদের দেশে কি এই ফলটা হবে, যদি গাছ হতে পারে কিন্তু আর কি ফল ধরবে। আজকে প্রমাণ এটাই যে দেখেন গাছে প্রচুর ফল ধরেছে। প্রতিটি গাছ থেকে 40 থেকে 45 কেজি অ্যাভোকাডো ফল পাওয়া যায়। প্রতি কেজি ফল বিক্রি হচ্ছে 800 থেকে 1000 টাকায়। তবে ডাক্তার এম এস সামাদের সাফল্য দেখে অনেকেই আগ্রহ দেখাচ্ছেন এই চাষে। কৃষি বিভাগ বলছে এটি একটি পুষ্টিগুণ সমৃদ্ধ ফল। জেলায় অনেকেই শখের বশে অ্যাভোকাডো আবাদ করছেন। টাঙ্গাইল জেলায় আমাদের বিশেষ করে পাহাড়ি যে সমস্ত এলাকাগুলো আছে, এখানে শখের বশে অনেকে অ্যাভোকাডো যেটা এই ফলটা চাষ করে থাকে। এটা আসলে বাংলা এটাকে মাখন ফল বলে এবং অনেকে এটাকে কুমিরের নাশপাতিও বলে। এটা অত্যন্ত একটা পুষ্টি সমৃদ্ধ ফল। এখানে যে চর্বিটা আসে, এটা ক্যালোরিটা চর্বির থেকে আসে। অ্যাভোকাডোর পুষ্টিগুণ এবং বিশ্বব্যাপী এর চাহিদা বাংলাদেশে একটি নতুন অর্থনৈতিক দিগন্তের সূচনা করেছে। সরকারি পৃষ্ঠপোষকতা, কৃষি বিজ্ঞানীদের গবেষণা এবং কৃষকদের আগ্রহের সমন্বয় ঘটলে অ্যাভোকাডো শুধু স্থানীয় পুষ্টির চাহিদা নয়, বরং এটি হতে পারে দেশের অন্যতম রপ্তানিকারী ফল, যা অর্থনীতিতে আনবে এক নতুন বিপ্লব। এমনটাই প্রত্যাশা সংশ্লিষ্টদের। যন্ত্র আর আধুনিক প্রযুক্তির এই যুগে এখানে এখনো টিকে আছে হাতে তৈরি মাখনের সনাতন পদ্ধতি। ছোট এই দোকানটি আজও ধরে রেখেছে প্রায় 8 দশকের পুরনো সেই ঐতিহ্য। কলসি আকৃতির প্লাস্টিকের পাত্রের ভেতরে রাখা হয়েছে জাল দেয়া দুধ। তার ভেতরে বাঁশ ঢুকিয়ে রশি দিয়ে অনবরত ঘোরানো হচ্ছে। বাঁশটি পড়ে না যাওয়ার জন্য শক্ত খুঁটির সঙ্গে বেঁধেও দেয়া হয়েছে। আর এভাবেই তৈরি করা হয় দুধ থেকে মাখন, যাকে বলা হয় দুগ্ধ মনোহর। মাখন তৈরির সনাতন পদ্ধতি। অথেন্টিকের ধারাটা ধরে রাখার জন্য আমরা মাখনের মেশিন ব্যবহার করতেছি না, কারণ এখন তো সব জায়গায় মেশিন, আর হাতের কাজটা অনেক ব্যয়বহুল।
তারপরে পারিশ্রমিকের ব্যাপার স্যাপার আছে, পারিশ্রমিক বেশি। তারপর হচ্ছে গিয়ে এটা ওই আমরা চাচ্ছি যে অথেন্টিক জিনিসটাতে যাতে ধারাবাহিকভাবে আমরা রাখতে পারি যতদিন পারি। চট্টগ্রাম নগরীর এনায়েত বাজার এলাকার এই ছোট দোকানে আজও চালু আছে এই পদ্ধতি। গ্রাম বাংলায় এক সময় কায়িক শ্রমে মাখন তৈরির এই কৌশল ব্যাপকভাবে প্রচলিত থাকলেও সময়ের সঙ্গে সঙ্গে তা হারিয়ে গেছে। তবে 8 দশকের বেশি সময় ধরে এই ঐতিহ্য ধরে রেখেছে মদন মোহনের দই চিরা আর মাখনের দোকান। দীর্ঘ প্রায় 27-28 বছর ধরে দোকানটা চালিত হয়ে আসছে। এটা প্রথমে এই দাদা থেকে বাবার পরে আমি এখন ধারাবাহিকভাবে চালিয়ে নিচ্ছে। ঐতিহ্যবাহী এই দোকানে প্রতি গ্লাস মাঠার শরবত বিক্রি হয় 25 টাকায়, আর দই চিরার প্রতি বাটি বিক্রি করা হয় 35 টাকায়। দই চিরা 35 টাকা, মাঠার শরবত 25 টাকা, আর মাখন পাউরুটি আপনার 100 টাকা থেকে শুরু করে প্রকারভেদে 180 টাকা পর্যন্ত আছে। স্থানীয় ব্যবসায়ী মদন মোহন দাসের হাতে গড়া এই দোকানে আজও বিক্রি হচ্ছে সনাতন পদ্ধতিতে তৈরি মাখন, মাঠা ও দই। মদন মোহন দাস মারা গেলেও তার উত্তরাধিকারীরা এখনো সেই ঐতিহ্য ধরে রেখেছেন তারা। আমি এখন তৃতীয় প্রজন্ম। দাদা হচ্ছে গিয়ে ক্ষেত্রমোহন দাস, এরপরে বাবা মদন মোহন দাস, এরপরে আমি সঞ্জয় দাস। পূর্বপুরুষের ঐতিহ্যের সঙ্গে রয়েছে আগের সেই স্বাদ, আর এই স্বাদের টানে প্রতিদিন দূর দূরান্ত থেকে ক্রেতারা ছুটে আসেন দোকানটিতে। মাত্র 200 বর্গফুটেরও কম জায়গার দোকানটিতে সকাল থেকেই লেগে থাকে ভিড়। আমি 25-26 বছর এখানে আসি, খুব ভালো। কেমন আছে আর না থাকলেও টুকটাক এটার মতো নেই, এটার কি কোয়ালিটি ভালো এবং কোনো ভেজাল নেই, যা বলবে চলি। কত বছর যাবত আপনি নিচ্ছেন? আমি 25-26 বছর। যখনই তো আসলে দইয়ের কথা মনে পড়ে এখানে চলে আসি খাওয়া ছিল। এখানে দই চিরা খাই, টক দই আছে, তারপরে মাখন আছে। হ্যাঁ ভালো ইনশাআল্লাহ। প্রতিদিন সকালে 60 থেকে 70 কেজি দুধ সংগ্রহ করে দুগ্ধ মনোহর পদ্ধতিতে মাখন তোলার পর অবশিষ্ট দুধ থেকে তৈরি হয় মাঠা। হাতে আর মেশিনের দুইটাতে হবে, সেমে হবে, তবে কিন্তু এই যে মেশিনেরটা একটু আগে হবে, আর মেশিনের তো প্রিমিয়ামটা একটু বেশি, হাতের কাজটা একটু ব্যয় বেশি, ব্যয়বহুল। যেহেতু এখানে এই যে লোক ব্যবহার করতে হয়, ওদের পারিশ্রমিকের একটা ব্যাপার স্যাপার আছে। তো আমরা চাচ্ছি যে মানে একটু এদিক সেদিক হলো, একটু খরচা একটু বেশি যাক, কিন্তু ধারাবাহিকভাবে অথেন্টিক খাবারটা আমরা ধরে রাখার জন্য চেষ্টা করছি। এই দোকানের কর্তৃপক্ষ জানান প্রতিদিন গড়ে 3 থেকে 3.5 কেজি মাখন তৈরি হয়, তবে কোনো দিন তা 1.5 থেকে 2 কেজিতেও নেমে আসে। বিকেল 3টা থেকে 4:30টার মধ্যেই শেষ হয়ে যায় মাখন। দেশীয় করে দুধের সরবরাহটা একটু কম, ডেয়ারি ফার্মের দুধটা বেশি। ডেয়ারি ফার্মের দুধে একটু মাখনের পরিমাণটা একটু কম হয়, কারণ দেশীয় গরুর দুধ থেকে আপনার 1 কেজির দুধ ইকুয়াল 50 গ্রাম মাখন, আর যে ডেয়ারি ফার্মের দুধটা আপনার 1 কেজির দুধ ইকুয়াল হচ্ছে গিয়ে 30 গ্রাম মাখন। এটা ডেয়ারি ফার্মের খরচটা একটু বেড়ে যায়। এই দোকানে প্রতি কেজি মাখন বিক্রি হয় 2000 টাকায়। পরিমাণ অনুযায়ী 50 গ্রাম থেকেও মাখন বিক্রি করা হয়। মাখন, পাউরুটি, মাঠা, টক দই এবং দই চিরাও রয়েছে এখানে। এছাড়াও এই দোকানে দই চিরায় চিনি না দিয়ে ব্যবহার করা হয় গুড়, যার কারণে আলাদা সুনাম রয়েছে দোকানটির। মাখন হচ্ছে গিয়ে 100 গ্রাম 200 টাকা, প্রতি কেজি 2000 টাকা। আমরা এখানে টক দই, মাঠা, মাখন, দই এখানে খাওয়ার জন্য দই চিরা, মাঠার শরবত, মাখন, পাউরুটি। প্রতিদিন গড়ে 8 থেকে 10,000 টাকার বিক্রি হয় এই দোকানে। তবে সক্ষমতার বাইরে কোনো অর্ডার নেওয়া হয় না বলে জানান দোকান কর্তৃপক্ষ। দই চিরা সেম, আপনার টক দইও সেম। আমাদের ডেলি যা চলবে তার চেয়ে প্রয়োজনে একটু কম বসাবো, যাতে আমার ডেলি স্টকটা শেষ হয়ে যায়। আমরা কোনো প্রিজার্ভ খাবার রাখি না। দোকানটিতে এখনো রয়েছে কয়েক দশকের পুরনো কাঠের তৈরি ক্যাশ বক্স। একসময় মাটির হাঁড়িতে দই ও মাঠা আর পলাশ পাতায় মুড়িয়ে মাখন বিক্রি করা হতো। সময়ের সঙ্গে সঙ্গে সেই দৃশ্য বদলালেও স্বাদ আর ঐতিহ্য বদলায়নি এখনো। গ্রাহকের সন্তুষ্টিটাই হচ্ছে আমাদের প্রাপ্য। আমরা চাই গ্রাহককে যাতে ভালো জিনিসগুলো দিতে পারি, এটা আমাদের চেষ্টা। অথেন্টিক ছাড়া আমরা অন্য কিছু ব্যবহার করার ইচ্ছা নাই, আর আমরা চাই যতদিন পারি ততদিন আমরা অথেন্টিকই চালিয়ে যাবো। এটা হচ্ছে কি আমার প্রজন্ম, আমি ধরে রাখার চেষ্টা করবো। পরবর্তী প্রজন্মরা যদি পারে ওরা ধারাবাহিক। আমি এখন তৃতীয় প্রজন্ম।